আসসালামু আলাইকুম। আজ 25শে মার্চ 2025 মঙ্গলবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। হঠাৎ সকল উত্তেজনায় পানি ঢেলে দিলেন সেনাপ্রধান, দেশজুড়ে স্বস্তি। বাংলাদেশে পাক বাহিনীর গণহত্যার কঠোর নিন্দা। আওয়ামী লীগের কঠোর শাস্তি চাইলেন নাহিদ ও সাকিব। এবার বিস্তারিত। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, বর্তমান পরিস্থিতিতে যে দায়িত্ব ও নিষ্ঠার সঙ্গে সেনাবাহিনী কাজ করছে সেটি দেশ ও জাতি চিরকাল স্মরণ রাখবে। সোমবার ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে সেনা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এই কথা বলেন। বৈঠকে উপস্থিত একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সেনাপ্রধান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, নানা ধরনের অপপ্রচার, গুজব, উস্কানিমূলক বক্তব্য সহ বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন। ঢাকার বাইরের সেনা কর্মকর্তারা অনলাইন মাধ্যমে এ আয়োজনের সঙ্গে যুক্ত হন। সূত্র জানায়, কর্মকর্তা ও সৈনিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সেনাবাহিনীর প্রধান বলেন, তাদের আত্মত্যাগ দেশ সবসময় স্মরণ করবে। তিনি সবাইকে ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি যে কোনো উস্কানিমূলক বক্তব্যে প্রতিক্রিয়া না দেখানোর বিষয়ে সতর্ক করেন। তিনি বলেন, এমন কিছু করা যাবে না যাতে উস্কানিদাতাদের লক্ষ্য অর্জিত হয়। বাংলাদেশ সেনাবাহিনী একটি পেশাদার বাহিনী। সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে সরকার জানে, জনগণও জানে। এসব কথা উল্লেখ করে সেনাপ্রধান বলেন, নানা গুজব ছড়ানো হচ্ছে, কিন্তু দেশে কোনো জরুরি অবস্থা জারি করা হয়নি। অনেকে নানা ভুল তথ্য, অপতথ্য নানাভাবে ছড়াচ্ছে। এতে বিভ্রান্ত হওয়া যাবে না। পরিস্থিতি সামলাতে হবে ধৈর্যের সঙ্গে। সেনাবাহিনীর কাছে সর্বোচ্চ অগ্রাধিকার দেশ ও দেশের জনগণ। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, সামনে ঈদ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে হবে। যদি কোনো কারণে কোথাও আইনশৃঙ্খলার অবনতি হয়, কঠোরভাবে সেটি নিয়ন্ত্রণ করতে হবে। গত সপ্তাহে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের বাংলাদেশ সফরের প্রসঙ্গ উল্লেখ করে সেনাপ্রধান বলেন, জাতিসংঘ মহাসচিব শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন। 5 আগস্ট পরবর্তী পরিস্থিতি বাংলাদেশ সেনাবাহিনী যেভাবে সামাল দিয়েছে সে বিষয়েও সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব। জাতিসংঘ মহাসচিবের সফরকালে কক্সবাজারে 1 লাখ রোহিঙ্গার ইফতার আয়োজনে সহযোগিতার জন্য সেনাপ্রধান রামু সেনানিবাসকে ধন্যবাদ জানান। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সিনেটর গ্যারি পিটার্স সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ বিষয়ে সেনাপ্রধান বলেন, যুক্তরাষ্ট্রের সিনেটর সেনাবাহিনীর কাজে সন্তোষ প্রকাশ করেছেন। জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের পাশে থাকার কথা উল্লেখ করে সেনাপ্রধান বলেন, গত রোববার ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চে জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মানে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। 25 মার্চ গণহত্যা দিবস। দিনটি যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সোমবার এক বাণীতে 1971 সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে দেশের মানুষ যে ভয়াবহ হত্যাযজ্ঞের শিকার হয়েছিল তা স্মরণ করেন। তিনি বলেন, সেদিন ছিল ইতিহাসের এক ভয়ঙ্কর রাত, যেটি এখনও জাতির হৃদয়ে গভীর শোকের কারণ হয়ে রয়েছে। প্রধান উপদেষ্টা তার বাণীতে আরও বলেন, 71-এর মার্চে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যখন স্বাধীনতার জন্য আন্দোলন তীব্র হয়ে উঠেছিল, তখন 25 মার্চ সন্ধ্যায় স্বৈরশাসক ইয়াহিয়া খান গোপনে ঢাকা ত্যাগ করেন। তারপর মধ্যরাতে পাকিস্তানি সেনারা অপারেশন সার্চলাইট চালিয়ে ঘুমন্ত নিরস্ত্র মানুষের ওপর ইতিহাসের নৃশংসতম হত্যাযজ্ঞ শুরু করে। ঢাকার বিশ্ববিদ্যালয়, পিলখানা, রাজারবাগ সহ সারা দেশে তারা আক্রমণ চালায়, যেখানে ছাত্র, শিক্ষক, পুলিশ ও সেনা সদস্য সহ হাজারো নিরপরাধ মানুষ শাহাদাত বরণ করেন। এই হত্যাযজ্ঞের মাধ্যমে পাকিস্তানি বাহিনী বাংলাদেশের স্বাধীনতার আন্দোলনকে দমন করার চেষ্টা করলেও সেই শহীদের আত্মত্যাগের পথ ধরেই মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করি। প্রধান উপদেষ্টা বলেন, স্বাধীনতার পর বাংলাদেশে যখন একনায়কতন্ত্রের শাসন চলছিল, তখন মানুষের মৌলিক অধিকারও রক্ষিত হয়নি। তবে 1975 সালের জুলাই মাসে গণ অভ্যুত্থানে ছাত্র জনতার সংগ্রামে একনায়কতন্ত্রের পতন ঘটে এবং জাতি মুক্তি পায়। এখন আমরা যে বাংলাদেশ চেয়েছিলাম তা গড়ে তোলার পথে আছি, যেখানে ন্যায়ভিত্তিক সমাজ এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। 25 মার্চের সেই কালরাতে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে প্রধান উপদেষ্টা বলেন, আমরা দৃঢ় প্রতিজ্ঞ, নতুন বাংলাদেশ গড়ে উঠবে এক শক্তিশালী, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে।
বাংলাদেশ থেকে পাচার হওয়া বিপুল সম্পদের অনুসন্ধানে যুক্তরাজ্যে গেছেন বাংলাদেশের একটি প্রতিনিধি দল। এই দলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। ইতোমধ্যে যুক্তরাজ্য সরকার দেশটির বেশ কিছু সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করেছেন তারা। অনুসন্ধানী দল যুক্তরাজ্যে পাচার হওয়া বাংলাদেশের সম্পদ, বিশেষ করে শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের সম্পদ নিয়েও তদন্ত করবেন। তবে ব্রিটিশ এমপিরা আশঙ্কা করছেন বাংলাদেশের অর্থ পাচার তদন্ত নিয়ে ব্রিটিশ সংসদ সদস্যদের বিভ্রান্ত করার চেষ্টা হতে পারে। তারা জানিয়েছেন, তদন্তে নেতৃত্ব দেয়া বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য সংবলিত মেইল পেয়েছেন তারা। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে নিয়ে সন্দেহজনক ইমেইল পেয়েছেন ব্রিটিশ এমপিরা। বাংলাদেশ ব্যাংকের শীর্ষ এই কর্মকর্তা বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। সেখানে তিনি বাংলাদেশ থেকে পাচার হওয়া বিপুল সম্পদের সন্ধানে যুক্তরাজ্য সরকার ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতা চাইছেন। হাসিনার স্বৈরাচারী সরকারের পতন হওয়ার পর বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব নেন ডক্টর আহসান এইচ মনসুর। আহসান এইচ মনসুর সন্দেহ করছেন, হাসিনা সরকারের সহযোগীরা যে সম্পদ লুট করেছে তার একটি অংশ যুক্তরাজ্যে সম্পত্তি কেনার কাজে ব্যবহার হতে পারে। এ বিষয়ে অনুসন্ধান করতে বাংলাদেশ ব্যাংকের একটি টিম এখন ব্রিটেনে রয়েছে। তাদের উদ্দেশ্য হাসিনা সরকারের সহযোগীদের চুরি করা কোটি কোটি ডলার উদ্ধার করা। বিষয়টি নিয়ে এরই মধ্যে বেশ বিতর্ক তৈরি হয়েছে, কারণ এর সঙ্গে যুক্ত হয়েছে শেখ হাসিনার ভাগ্নি ও যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের নাম। তিনি বাংলাদেশ থেকে পাওয়া অর্থে লন্ডনে বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। চলতি বছর ঢাকার দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে একটি মামলা করে, যার পরিপ্রেক্ষিতে তিনি পদত্যাগ করেন। তবে সেসব অভিযোগ অস্বীকার করেছেন টিউলিপ। ব্রিটিশ এমপিরা বলছেন, দুর্নীতি তদন্তকে বাধাগ্রস্ত করতে ভুয়া সাংবাদিকরা ডক্টর মনসুরকে নিয়ে অপপ্রচার শুরু করেছে। তারা আশঙ্কা করছেন, এতে বাংলাদেশকে ব্রিটেনের সহায়তা করার প্রচেষ্টা আরও জটিল হয়ে উঠতে পারে। যুক্তরাজ্যের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ এপিপিজির ৪৭ জন এমপির একটি দল সোমবার ডক্টর আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠকের আগে কিছু ইমেল পান। কিছু ভুয়া ছবি ব্যবহার করে ভুয়া সাংবাদিক পরিচয়ে বিভ্রান্তিমূলক তথ্য দেয়া হয় ওই মেইলে। এটি আহসান এইচ মনসুরকে প্রশ্নবিদ্ধ করার জন্য পরিকল্পিত প্রচারণার অংশ হতে পারে বলে মনে করছেন এমপিরা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন, যারা মানি লন্ডারিংয়ের তদন্তের আওতায় রয়েছে তারা আমার সুনাম নষ্ট করতে এবং আমাকে বিভিন্নভাবে টার্গেট করতে চাইছে। এদিকে এপিপিজির সদস্য রূপা হক একটি পৃথক ইমেইল পেয়েছেন, যাতে বলা হয়েছে, যদি আহসান এইচ মনসুর টিউলিপ সিদ্দিকের সততা নিয়ে প্রশ্ন তোলার জন্য প্রস্তুত থাকেন, তাহলে তিনি এবং তার পরিবারের তদন্তের মুখোমুখি হওয়া উচিত। রূপা হক বলেছেন, এটি অত্যন্ত অস্বাভাবিক যে আমি এমন একটি ইমেইল পেয়েছি। এটি আমাদের কাজকে বাধাগ্রস্ত করতে এক ধরনের প্রচেষ্টা। বিষয়টি পার্লামেন্টের পররাষ্ট্র কমিটির নজরে এনেছেন এমপিরা। তারা এই বিভ্রান্তিমূলক প্রচারণার বিষয়ে তদন্ত করছে। জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের জন্য দায়ী আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দলটিকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার দাবি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সরকারের উচিত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দলটিকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা। আমরা জাতীয় নাগরিক পার্টি এই দাবি জানাচ্ছি। গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, আমরা সুনির্দিষ্ট 3টি এজেন্ডা নিয়ে কাজ করছি। জুলাই গণ অভ্যুত্থানের বিচার, রাষ্ট্রের কাঠামোগত সংস্কার এবং নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন। আওয়ামী ফ্যাসিজমের বিচার যদি নিশ্চিত না করা হয়, তাহলে আরেকটি স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদ যে দেখব না, সেই নিশ্চয়তা পাব না। নির্বাচনের আগে দৃশ্যমান বিচার দেখা আমাদের দাবি। আমরা মানুষের প্রত্যাশা ও ভালোবাসা নিয়ে নতুন রাজনীতি করতে চাই, যা বাংলাদেশকে নতুনভাবে তৈরি করবে। জনগণের পাশে দাঁড়িয়ে তাদের সমস্যা সমাধান আমরা করব। আইন শৃঙ্খলা বাহিনীর যতটুকু সহযোগিতা প্রয়োজন ততটুকু আমরা করব। সমাজে যে চাঁদাবাজি, দখলদারিত্বের রাজনীতি রয়েছে তার বিরুদ্ধে অবস্থান নিয়ে মানুষের অধিকারের পক্ষে কথা বলতে হবে। আওয়ামী পুনর্বাসনের প্রসঙ্গে তিনি বলেন, সম্প্রতি ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য নানা ধরনের ষড়যন্ত্র বিভিন্ন দিক থেকে অব্যাহত রয়েছে। জাতীয় নাগরিক পার্টি এ বিষয়ে সুস্পষ্ট অবস্থান ব্যক্ত করেছে। কোনোভাবেই আওয়ামী ফ্যাসিজমকে পুনর্বাসনের চেষ্টা করা হলে জাতীয় নাগরিক পার্টি তা রুখে দেবে।
আওয়ামী লীগের গত 15 বছর এবং ইতিহাসের দিকে তাকালে পাওয়া যায় এর আগেও তারা বাকশাল তৈরি করেছে। আওয়ামী লীগের গত 15 বছরের গণহত্যা, গুম এবং জুলাই হত্যাকাণ্ডের পরে তারা কোনোভাবেই আর রাজনৈতিক দল হিসেবে বিবেচিত হতে পারে না। তিনি বলেন, মানুষ আসলে পরিবর্তন চায়, একই সিস্টেমে আবারও ফেরত যেতে চায় না। কিন্তু আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক দল পুরনো বন্দোবস্তের সমর্থন দিয়ে যাচ্ছে। সংস্কারে তাদের অনাগ্রহ, যাদেরই অনাগ্রহ থাকুক না কেন, জাতীয় নাগরিক পার্টি এবং জুলাই গণঅভ্যুত্থানে যারা একসঙ্গে ছিলাম তারা সংস্কার ও পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাব। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, গণহত্যাকারী ফ্যাসিস্ট ও তাদের দোসরদের বিচারের পাশাপাশি আইন প্রণয়ন করে হলেও দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে। তিনি বলেন, সংবিধান সংস্কারের জন্য সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন দিতে হবে। এমন কোনো ভূমিকা নেওয়া যাবে না যাতে জাতীয় ঐক্য বিনষ্ট হয়। কেউ বলছেন সংস্কার, কেউ বলছেন নির্বাচন, অথচ কথা ছিল সংস্কার ও নির্বাচন হবে একসঙ্গে। তিনি প্রশ্ন রাখেন, আমরা কি আওয়ামী স্বৈরাচার আবার ফেরত চাইছি? আমরা সেটা আর ফেরত চাই না বলেই আমাদের আবার গণতান্ত্রিক পথ নিতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আন্দোলন সফল হওয়ার পরে গণতান্ত্রিক রূপান্তরে একটি বিপ্লবী সম্ভাবনা সৃষ্টি হলো। তখন সে কাজের মনোযোগের বদলে একটা ক্রেডিট নিয়ে টানাটানি শুরু হয়ে গেল। এখন তো প্রায় দলীয়করণ করার একটা চেষ্টা। একদল মনে করছেন তারাই এই অভ্যুত্থান তৈরি করেছেন। এখানে যে জনগণের অবদান আছে, দেশের সব রাজনৈতিক দল শ্রেণী পেশার অবদান আছে, সেটা স্বীকৃত স্বীকার্য হিসেবেই থাক। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমেনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, একটা কথা অনেকে বলে থাকেন যে জীবনের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কথা এবং কাজে মিল রাখা। কিন্তু একটু ভাবুন, আপনি কি কথা অন্যকে দিচ্ছেন সেটা স্পষ্ট হওয়া প্রয়োজন। সেই কথাটি আপনার অপর পক্ষ যদি ভালোভাবে না বুঝতে পারে বা যদি পরিষ্কার না থাকে, তাহলে কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে গিয়ে ঝামেলা তৈরি হবে। মানে আমি বলছি, দুপক্ষের মধ্যে চুক্তির ক্ষেত্রে অবশ্যই দুপক্ষকে ওয়াকিবহাল থাকা উচিত যে এই চুক্তিপত্রে বা এই কথার মধ্যে কি কি বিষয় রয়েছে। নইলে কথা এবং কাজ এক হলেও পরবর্তীতে কোনো না কোনো পক্ষ আপত্তি জানাতে পারে। সেই জন্যে কথা কাজে মিল রাখা যেমন জরুরি, ঠিক তেমনি কথা দেওয়ার আগে কি কথা দিলেন সেটা আপনার যেমন বোঝা উচিত, ঠিক তেমনি আপনার অপর পক্ষেরও বোঝা উচিত। তাহলে জীবন নির্বিঘ্ন হবে, আপনিও সফল হবেন তড়িৎ গতিতে। ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক সাক্ষাৎকারে জোর দিয়ে বলেছেন, তার দেশ যুদ্ধকামী নয়, তবে যুদ্ধের জন্য প্রস্তুত। ইরান যুদ্ধকে ভয় পায় না বলে তিনি স্পষ্টভাবে ঘোষণা করেছেন। ইরানের সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিঠির প্রতি ইঙ্গিত করে একথা বলেন। তিনি বলেন, চিঠি লেনদেন কূটনীতির অংশ, কিন্তু একই সঙ্গে তা চাপ এবং হুমকির অংশও হতে পারে। আরাকচি আরও বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান সবসময় যুদ্ধ এড়িয়ে চলে এবং যুদ্ধ চায় না, তবে ইরান যুদ্ধের জন্য প্রস্তুত এবং যুদ্ধকে ভয় পায় না। ইরানের পররাষ্ট্রনীতি অবশ্যই কূটনীতি এবং যুদ্ধ এড়িয়ে চলার উপর ভিত্তি করে গড়ে উঠেছে, যদি যুদ্ধ অনিবার্য না হয়ে ওঠে। আরাকচি আরও বলেন, বর্তমানে আমরা আমেরিকার সঙ্গে পরোক্ষ আলোচনার কৌশল নিয়েছি। যে পরিস্থিতিতে সর্বোচ্চ চাপ থাকে সেখানে কোনো সুস্থ ও বুদ্ধিমান মানুষ সরাসরি আলোচনায় বসেন না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, আমরা যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় রাজি হচ্ছে না এর কারণ একগুঁয়েমি নয়, বরং অভিজ্ঞতা ও ইতিহাস থেকে শিক্ষা নিয়েছে। বিশেষজ্ঞদের মত হলো, এখন যে পরিস্থিতি তাতে কিছু পরিবর্তন না এলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসা সম্ভব নয়। ট্রাম্পের প্রত্যাশা আমাদের কাছে গুরুত্বহীন, আমরা দেশের স্বার্থে কাজ করি। ট্রাম্প নিশ্চয়ই চিঠির লিখিত জবাব আশা করছেন। ইরান কি লিখিত জবাব দেবে? এমন প্রশ্নের উত্তরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ট্রাম্পের প্রত্যাশার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা আমাদের নিজস্ব স্বার্থে কাজ করি, যা কল্যাণকর সেটাই করা হবে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।
changetv.press এক ফোঁটা হলুদও নেই।